মায়রা শান্ত। কয়েক সেকেন্ড পেরোতেই ইরফান মায়রাকে ছেড়ে দিল। মায়রা মাথা নিচু করে রেখেছে। ইরফান ঢোক গিলে মৃদুস্বরে বলে, সরি। মায়রা অবাক হয়ে ইরফানের দিকে তাকায়। মেয়েটার মাঝে লজ্জা সংকোচ কোনোটাই নেই। সে ইরফানকে চিনতে পারছে না। তার দু চোখে বিশাল কৌতূহল। ইরফান মায়রার ঠোঁটজোড়া মুছে দিয়ে মৃদুস্বরে বলে, ডিনার করেছ? মায়রা নীরবে মাথা নাড়িয়ে হ্যাসূচক সম্মতি দেয়। ইরফান মায়রার থেকে দূরে সরে দাঁড়ায়। আবারও তার সেই ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে, ঘুমাও। মায়রা ইরফানের দিকে তাকিয়ে রইল। তার খারাপ লাগছে কেন যেন। ঢোক গিলে ইতস্তত করে প্রশ্ন করে, আপনি কোথায় ছিলেন? ইরফান ঘরের দরজার লক খুলে মায়রার দিকে চেয়ে বলে, অফিস। হোয়াই? মায়রা মাথা নিচু করে রাখে, ছোট করে বলে, এমনি। তার ভীষণ ইচ্ছে করল ইরফানকে জিজ্ঞেস করতে, ইরফান কেন তাকে হসপিটালে নিয়ে গেল না? তখন তো অফিসে ছিল না। এখন কেন শুদ্ধ ভাইয়ের বাড়ি থেকে তাকে আনলো না? কিছু মনের কথা মনেই চাপা পড়ে থাকলো। জিজ্ঞেস করার সাহস হলো না। দেখতে দেখতে 2 মাস পেরিয়েছে। মায়রা নতুন কলেজে ভর্তি হয়েছে। মেয়েটা নতুন কলেজে ভর্তি হয়ে ভীষণ খুশি। কলেজে টুকটাক যাতায়াত হয়। নিয়মিত যাওয়া আসাটা এখনও হয়নি। তেমন কোনো বন্ধু হয়ে ওঠেনি এখনও। কিন্তু মায়রার ভীষণ মন খারাপ হয় মাঝে মাঝেই। ইরফান কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছে। ইরফান অনেক কথা বলে, এমন তো নয়, কিন্তু লোকটার এই চুপচাপের মাঝে তাকে নিয়ে ভাবনা খুঁজে পায় না মায়রা। মায়রা যখন ইরফানের অনুভূতি একটু একটু বুঝতে পারল, ঠিক তখন থেকেই ইরফান কেমন যেন নির্লিপ্ত হয়ে গেল। তার কোনো কিছুতেই মাথা ঘামায় না। মায়রার নিজেকে মুক্ত পাখির ন্যায় মনে হয়, যে পাখি চাইলেই পুরো আকাশে উড়ে যেতে পারে, তাকে বাধা দেওয়ার কেউ নেই। মায়রা ঘর থেকে বেরিয়ে ছাদের উদ্দেশ্যে যায়। ইরফান তাকে কলেজে নিয়ে যায় না, তার আর খোঁজ নেয় না। লোকটা হঠাৎ বদলে গেল কেন? তাহলে আগে তার যে এত খেয়াল রাখতো, সেসব কী ছিল? মায়রার মাঝে মাঝে কাঁদতে ইচ্ছে করে। সে বলতেও পারে না, সইতেও পারে না। ইরফানের এমন নির্লিপ্ততা, তাকে ইরফানের সেই প্রথম দিনগুলোর ব্যবহারের কথা মনে পড়ে যায়। তাকে একটুতেই থাপ্পড় মেরে দিত, আবার বলতো তাকে বউ হিসেবে মানে না। সেই কথাগুলো তাকে কষ্ট দিত না, যদি না ইরফান মাঝখানে মাইরাকে নিয়ে এত না ভাবত। লোকটার কি হয়েছে? তাকে বকে না, কথা বলে না, কিচ্ছু বলে না। এর চেয়ে তো দিনে 2-4টে থাপ্পড় খাওয়াই ভালো। ভাবতে ভাবতে মাইরা ছাদের দরজায় পা রাখলে শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে পিছন দিকে পড়তে নেয়। তার আগেই ইরফান মাইরাকে আগলে নেয়। মাইরা চোখ বুজে চেঁচিয়ে ওঠে, আজ তো সে শেষ। কিন্তু যখন বুঝলো কেউ তাকে ধরে নিয়েছে, দ্রুত চোখ খুলে তাকায়। তার সামনে ইরফানকে গম্ভীর মুখে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মাইরা অবাক হয়ে তাকায়। ইরফান মাইরাকে টেনে ছাদের মেঝেতে দাঁড় করায়। চিন্তিত কণ্ঠে বলে, ব্যথা পেয়েছ? মাইরা ঢোক গিলে, কতদিন পর একটু কথা বলল এই লোকটা তার সাথে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, হ্যাঁ, ব্যথা পেয়েছি। ইরফান বিচলিত হলো। অতঃপর মাইরাকে কোলে নিয়ে ছাদের কোনায় চেয়ারে বসায়। এরপর হাঁটু মুড়ে বসে মাইরার দুপা উল্টে পাল্টে দেখে। চিন্তিত কণ্ঠে বলে, কোথায় ব্যথা পেয়েছ? মাইরা চুপচাপ ইরফানের দিকে চেয়ে আছে, কোনো কথাই বলে না। ইরফান মাইরার কোনো অ্যান্সার না পেয়ে বুড়ুকুসকে বলে, স্টপ ইট, বলো কোথায় লেগেছে? মাইরা আমতা আমতা করে বলে, জানি না তো। হোয়াট? মাইরা মিনমিন করে বলে, আমি পা ফেলতে পারছি না, হাঁটতে পারছি না। ইরফান উঠে দাঁড়িয়ে মাইরাকে কোলে তুলে নেয়। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। মাইরা ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মাইরাকে নিয়ে তার বেডের উপর বসালো। এরপর ফ্রিজ থেকে বরফ এনে মাইরার 2 পায়ে দিয়ে দেয়। কোথায় ব্যথা পেয়েছে তা তো বুঝতে পারছে না। মাইরা এবার ওড়না দিয়ে মুখ ঢেকে হেসে ফেলল ইরফানের কাণ্ডে। ইরফান মাইরার দিকে তাকালে মাইরা মুখ স্বাভাবিক করে নেয়। এলোমেলো দৃষ্টি ফেলে তার 2 পা টেনে নিয়ে বলে, হয়েছে, আর ব্যথা নেই। ইরফান মাইরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ। হাতে থাকা বরফের টুকরোর মাছ থেকে 2টো বরফের টুকরো ইরফান তার মুখে পুরে নেয়। দৃষ্টি মাইরার পানে। মাইরার অদ্ভুত চোখে তাকায় ইরফানের দিকে। এতক্ষণ তার পুরো পায়ে এই বরফ ঘষে এখন তা মুখে পুরে নিল, কি অদ্ভুত। ইরফানের হাতে থাকা অবশিষ্ট আরও কয়েকটা বরফ ছুঁড়ে ফেলল। এরপর মাইরার পা ঘষে এক টান দিয়ে টেনে তার দিকে আনে। মাইরা চেঁচিয়ে ওঠে। ইরফান মাইরাকে তার কোলে বসিয়ে নিল।
বা হাতে মাইরাকে টেনে কিছুটা বাঁকা করে নেয়। ডান হাত গলার ভাঁজে নিয়ে রাখে। ঠান্ডা ভেজা হাত পেয়ে মাইরা কেঁপে উঠল। ইরফান তীক্ষ্ণ চোখে তাকায় মাইরার পানে। মাইরা সংকোচ ঠেলে ইরফানের দিকে তাকালো। ইরফান তার সাথে প্রায় 2 মাস হলো কথাই বলে না। সেখানে আজ এমন অভাবনীয় একটা কাজে মাইরা অবাক না হয়ে পারল না। মেয়েটা ইরফানের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। ইরফান বরফ মুখের ভেতর রেখে মাইরার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, কোথায় যেন ব্যথা পেয়েছিলে? মাইরা ঢোক গিলে, সে তো ব্যথা পায়নি। এই লোক ধরে ফেললো নাকি? আমতা আমতা করে কিছু বলতে চায়, কিন্তু ইরফান মাইরার কথার উত্তর না শুনেই একটানে মাইরার গলা থেকে ওড়না সরিয়ে ছুঁড়ে ফেলে। এরপর তার মুখ নামিয়ে নেয়। মুখের ভেতর থেকে বরফের 2টো টুকরো মাইরার গলার নিচের মাঝ বরাবর রাখে। মাইরা কেঁপে ওঠে, বরফ 2টো সরাতে চাইল। তার আগেই ইরফান মাইরার 2 হাত চেপে ধরল। মাইরা নড়াচড়া করতে পারে না। ইরফান মাথা তুলে মাইরার গলার দৃষ্টি রাখে। শরীরের তাপে বরফ গলে পানি হয়ে যায়, গলা বেয়ে জামার ভেতর প্রবেশ করে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে রইল সেদিকে। মাইরা মুচড়ামুচড়ি করে অসহায় কণ্ঠে বলে, ছাড়ুন আমায়, আমার ঠান্ডা লাগছে। ইরফান মাইরার মুখপানে তাকালো। মাইরার দৃষ্টির মানে ইরফান বুঝল না। 2টো বরফ পুরোটা গলে পানি হয়ে যাওয়ার আগ পর্যন্ত ইরফানের দৃষ্টি মাইরার গলায় রেখেছে। মাইরা লজ্জায় হাঁসফাঁস করে। দূরে ছিল সেটাই তো ভালো ছিল। কোন দুঃখে যে এত কোলে ওঠার লোভে মিথ্যা বলতে গেল। ইরফান মাইরাকে তার দিকে টেনে নেয়। মাইরার কানের কাছে মুখ নিয়ে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে ফিসফিস ঠান্ডা গলায় বলে, কোথায় ঠান্ডা লাগছে? টেল মি। মাইরা জমে গেল। বরফ গলে শরীরে লেগে যতটা ঠান্ডা লাগছিল তার মাত্রা 1000 গুণ বেড়ে গেল মুহূর্তেই। ইরফান মাইরাকে ছেড়ে দিল। মাইরা ঢোক গিলে ইরফানের দিকে সিটিয়ে যায়, মাথা নিচু করে নেয়। ইরফান মাইরাকে 2 হাতে তার থেকে খানিকটা দূরে বসালো। এরপর মাইরার বডিতে দৃষ্টি বুলায়। মাইরা লজ্জায় হাঁসফাঁস করে। ইরফান হঠাৎই এগিয়ে এসে মাইরার গলায় মুখ গুজে দেয়। মাইরা কেঁপে ওঠে। ইরফান মাইরার গলা থেকে মুখ উঠিয়ে মাইরার কানের কাছে মুখ নিয়ে ঠান্ডা গলায় বলে, অ্যাগেন অ্যাক্টিং করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। আই অ্যাম ওয়ার্নিং ইউ। আমাকে জ্বালাবে না, স্টুপিড গার্ল। কথাটা বলে বেড থেকে উঠে দাঁড়ায়। কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। মাইরা 2 পা ভাঁজ করে মাথা নিচু করে বসল। ইরফান ওয়াশরুমের দরজা লাগানোর সাথে সাথেই মাইরা দ্রুত বেড থেকে নেমে তার কাপড় বের করে জামা পাল্টে নেয়। ইরফান বের হওয়ার আগে জামা পাল্টানো সম্পন্ন করতে পেরে মাইরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইরফান শাওয়ার নিয়ে বেরিয়ে মাইরার দিকে একবার তাকালো। মাইরা ইরফানকে তার দিকে তাকাতে দেখে মাথা নিচু করে নেয়। ইরফান ধীর পায়ে মাইরার দিকে এগিয়ে আসে। মাইরা এলোমেলো দৃষ্টি ফেলে, এই লোকটার আজ কী হলো? মাইরা পিছিয়ে গিয়ে কাবার্ডের সাথে লেগে দাঁড়ায়। ইরফান খুব স্বাভাবিকভাবে মাইরার সামনে দাঁড়িয়ে মাইরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পিছনে কাবার্ড থেকে তার শার্ট, স্যুট, প্যান্ট বের করে আনে। এরপর নিঃশব্দে মাইরার সামনে থেকে সরে দাঁড়ায়। ইরফান রেডি হয়ে নিল। মাইরা এক জায়গা গাঁট হয়ে দাঁড়িয়ে রইল। ইরফান নিজেকে পরিপাটি করে নেয়। এরপর ডান হাতে হাতঘড়ি পরে নেয়। মাইরা আর চোখে দেখল ইরফানকে। ইরফানের হাতঘড়ির গ্লাসের ভেতর গুচ্ছি লেখা। মাইরা খেয়াল করছে ইরফানের ওয়ালেট, হাতঘড়ি, এর উপর এই লেখাটা সবসময় দেখে। মেয়েটা ঠিক বুঝতে পারে না ইরফানের অধিকাংশ জিনিসে এই নাম লেখা থাকে। কৌতূহল থেকে ইরফানকে প্রশ্ন করে বসে, গুচ্ছি কার নাম? ইরফান চুলগুলো ঠিক করে নেয়। মাইরার কথা শুনে বুড়ো কুঁচকে মাইরার দিকে তাকায়, জিজ্ঞেস করে, হোয়াট? মাইরা আমতা আমতা করে। ইরফান কি মনে করে তার হাতঘড়ির দিকে তাকালো। উল্টো ঘুরে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে বলে, মাই ফার্স্ট ওয়াইফ। মাইরা তড়াক করে ইরফানের দিকে তাকায়। ততক্ষণে ইরফান ঘর থেকে বেরিয়ে গিয়েছে। মাইরা বিরক্ত হলো। আসলেই কি এই লোকের প্রথম বউ ছিল? ইনাই আপুকে জিজ্ঞেস করতে হবে। ওই ঘরের কথা জিজ্ঞেস করলে বলে ফার্স্ট ওয়াইফ আছে, আবার সবখানেই গুচি নাম লিখে রাখে। তার নাকি প্রথম বউয়ের নাম। বিড়বিড় করলো, ওটা গুচি না বুচি হবে? কোন বুচি এই জল্লাদের গলায় ঝুলেছিল? ইরফান নাস্তা করছে। নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হবে। তারেক নেওয়াজ খাওয়ার মাঝে গলা ঝেড়ে ইরফানের উদ্দেশ্যে বলে, মাইরার কলেজ পাশ করে তোমার ভার্সিটি যাও। মাইরাকে নিয়ে যাও না কেন? তোমার প্রবলেমটা বলো ইরফান। ইরফান মনোযোগ দিয়ে নাস্তা করায় ব্যস্ত, যেন কেউ কিছু বলেনি।
তারেক নেওয়াজ ভুরু কুঁচকে বলে, ইরফান? ইরফান মাথা নিচু করেই বলে, বলো, আমি তোমাকে কিছু বলেছি? ইরফান খাবার শেষ করে এক গ্লাস পানি খেয়ে বলে, হ্যাঁ শুনেছি। তারেক নেওয়াজ বিরক্ত হলো ছেলের গাছাড়া ভাব দেখে, অতঃপর বলে, মাইরাকে নিয়ে যাও, নয়তো আমাকে উল্টো পথে যেতে হয়। ইরফান ফোনে কিছু টাইপ করতে করতে গম্ভীর গলায় বলে, তোমার মেয়ে, তুমি এইটুকু কষ্ট করো? তারেক নেওয়াজ ভুরু কুঁচকে বলে, ও তোমার বউ, তুমি কি ভুলে গেলে? ইরফান চেয়ার থেকে উঠে দাঁড়ায়, পকেটে ফোন রেখে হাত ঘড়িতে একবার সময় দেখল, এরপর বাইরে যেতে যেতে বলে, আগে তোমার মেয়ে, বন্ধুর মেয়ে মানে তো তোমারই মেয়ে। কবুল বলতে বলেছিলে, বলেছি, এখন মেয়ের দায়িত্ব তুমি পালন করো। তারেক নেওয়াজ অবাক হয়ে ডাকে, ইরফান? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, ছেলের বউ না ভেবে ওকে ইনায়ার বোন ভাবো, তাহলে আর আমার উপর ওর কাজ চাপানোর ভূত তোমার মাথায় চাপবে না। তারেক নেওয়াজ বাখাড়া হয়ে ইরফানের দিকে তাকিয়ে রইল। তিনি হতাশ, কি হচ্ছে এসব? মাঝে 2-3 মাস ইরফান যেমন আচরণ করেছে, তারেক নেওয়াজ একদম নিশ্চিন্ত হয়েছিল, ভেবেছিলেন সব ঠিকঠাক। কিন্তু গত 2 মাস যাবৎ ছেলেটা আবারও কেমন পাল্টে গেল। মাইরা সিঁড়ি বেয়ে নিচে নামছিল, তারেক নেওয়াজ আর ইরফানের পুরো কথাই মেয়েটা দাঁড়িয়ে শুনল। সবশেষে বিস্ময় দৃষ্টিতে ইরফানের প্রস্থানের দিকে চেয়ে রইল। ইরফানের কথাগুলো মাইরা সত্যি কিছু বুঝল না, আর না তো ইরফানের এই বিহেভগুলোর অর্থ সে বোঝে। মেয়েটার নিজেকে কেমন অসহায় লাগলো, তার দম বন্ধ লাগে। ইরফান এমন করছে কেন? সে তো জিজ্ঞাসাও করতে পারে না, কি বলবে? কোনো কথাই তো খুঁজে পায় না। নীরবে উল্টো ঘুরে তার ঘরে চলে যায়। ভেবেছিল আজ কলেজ যাবে, কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে গেল। মন খারাপ নিয়ে তার ঘরে চলে যায়। মায়েরা ভেবেছিল কলেজ যাবে না, কিন্তু কিছু সময় পেরোতেই এই বাসায় ইনায়া আর ফারাহ আসে। ইনায়াকে ফাইজ নিয়ে এসেছে, আবার সন্ধ্যার পর নিয়ে যাবে। আর ফারাহ বাড়ির ভেতর এসেছে সবার সাথে টুকটাক কথা বলার জন্য। সে ভার্সিটি যাবে। মাইরা ইনায়ার সাথে টুকটাক কথা বলে সিদ্ধান্ত নিল সে কলেজ যাবে ফারাহর সাথে। ইনায়া নাকি বাসায় থাকবে না, ইনায়ার এক ফ্রেন্ডের সাথে জরুরি দরকার আছে। মাইরা একা একা কী করবে? এর চেয়ে কলেজ যাওয়া ভালো। ঘরে একা একা বসে থাকলে ওই লোকের কথা বেশি মনে পড়ে, তার নিজেকে কেমন অসহায় লাগে। তাই চটপট কলেজ ড্রেস, বোরকা আর উপরে সাদা হিজাব বেঁধে রেডি হয়ে নেমে আসে। মাইরার ফারাহাকে ফারাহার ভার্সিটিতে নামিয়ে দেয় ফাইজ। মাইরার কলেজ পাশ করে এসেছে মূলত ফারাহার কথায়। ফারাহা বলেছে আজ মাইরাকে তাদের ভার্সিটি ঘুরিয়ে দেখাবে। মাইরা দ্বিমত করেনি, তার মন ভালো নয়, কলেজে তেমন কোনো বন্ধুও নেই। এর চেয়ে ফারাহাপুর সাথে তার ভার্সিটি ঘুরলে বেশি ভালো লাগবে। ফারাহা মাইরার হাত ধরে ভার্সিটির ভেতর প্রবেশ করে। মাইরা চারপাশ ঘুরে ঘুরে দেখছে, আগামাথায় খুঁজে পায় না ভার্সিটির। অনেক বড় এরিয়া। ফারাহা মাইরার হাত ধরে একটা ফাঁকা জায়গায় গিয়ে হাত নেড়ে ডাকে, নুসরাত। নুসরাত, জুই, সাজিদ, জামিল সহ আরও বেশ কয়েকজন একটা বেঞ্চের উপর কেউ মাঠে বসে হাসাহাসি করছে। ফারাহার ডাকে নুসরাত আর জুই উঠে আসলো। তারা এক ইয়ার হলেও ফারাহার রুম আলাদা। নুসরাত ফারাহার উদ্দেশ্যে বলে, এত লেট করলি কেন? ফারাহা তার হাতঘড়িতে টাইম দেখে বলে, লেট হয়ে গিয়েছে, আমার এখন ক্লাস আছে। নুসরাত মাইরার দিকে তাকিয়ে বলে, এটা কে? ফারাহা মাইরাকে দেখিয়ে বলে, ওর নাম মাইরা, আমার বোন বলতে পারিস। ওকে রাখ কিছুক্ষণ, আমি এই ক্লাস শেষে এসে নিয়ে যাব ওকে। নুসরাত মাইরার দিকে তাকিয়ে বলো, এটা তো কলেজ ড্রেস মনে হচ্ছে, তুমি কলেজে পড়ো? মাইরা মৃদুস্বরে বলে, জি আপু। জুই ফারাহার পাশে দাঁড়িয়ে বলে, ক্লাসে চল। জামিল ক্লাসের দিকে যেতে যেতে বলে, ফারাহ আয় রে, লেট করলে তোর আবার অ্যাটাক ফ্যাটাক হবে। ফারাহা পাত্তা দিল না জামিলের কথা। মাইরার দিকে তাকিয়ে বলে, মাইরা তুমি থাকো, আমি এক আওয়ার পর এসে তোমাকে নিয়ে ঘুরবো, এখন বাই। মাইরা অসহায় চোখে তাকালো, তাকে অপরিচিত জায়গায় কার কাছে রেখে যাচ্ছে। ফারাহার সাথে জুইও এগোয়। নুসরাত মাইরার হাত ধরে হেসে বলে, এসো মাইরা, তুমি আমার ফ্রেন্ডের আমানত, এসো। মাইরা জোরপূর্বক হাসার চেষ্টা করলো। নুসরাত মাইরাকে নিয়ে তাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে নিয়ে যায়, যেখানে সাজিদ সহ আরও অনেক ছেলে মেয়ে গোল হয়ে বসে আছে। মাইরা ভীষণ অস্বস্তি ফিল করছে। নুসরাতের উদ্দেশ্যে বলে, আপু তোমরা থাকো, আমি ওদিকে গিয়ে দাঁড়াই। নুসরাত মাইরার অস্বস্তি বুঝতে পেরে বলে, ওহ নো মাইরা,
সবার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি, এসো। সাজিদ মাইরার দিকে একবার তাকায়, এরপর আবারও বইয়ে মুখ গুজে। নুসরত মুখ কুঁচকায় সাজিদের দিকে, মাইরার উদ্দেশ্যে বলে, এটা হলো আমাদের কালা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ও তোমাকে একদমই ডিস্টার্ব করবে না। তুমি ওর কোলে উঠে বসলেও কিছু বলবে না। সাজিদ বিরক্ত চোখে তাকায় নুসরাতের দিকে। মাইরাকে আরও অস্বস্তিতে ঘিরে ধরে। সাজিদের পাশে বসে মাইরার দিকে তাকিয়ে বলে, হাউ কিউট। মাইরা অদ্ভুত চোখে তাকায় ছেলেটার দিকে। বিরক্ত হলো মেয়েটা। ধ্যাত, তার এখানে আসা একদম উচিত হয়নি। এর চেয়ে কলেজে যাওয়া ভালো। নুসরাতের দিকে তাকিয়ে বলে, আপু, আমি কলেজ যাচ্ছি। ভাড়া আপু আসলে বলে দিও। নুসরাত মাইরার হাত টেনে বলে, আরে না না, তুমি ছোট মানুষ, এজন্যই ভাড়া তোমার দায়িত্ব আমাদের উপর দিয়ে গেল। এসো এসো, তোমার গল্প শুনি। সবাই তাদের মাঝখানের জায়গা করে দিল মাইরাকে। মাইরা অবাক হয়ে তাকালো সবার দিকে। মাইরার সবাইকে খুব খারাপ লাগলো না, কিন্তু সাজিদের পাশে বসা ছেলেটা তার দিকে হা করে চেয়ে আছে। মাইরা বিরক্ত হয়ে ডাকে, ভাইয়া। সাজাদ সহ সবাই মাইরার ডাকে অবাক হয়ে মাইরার দিকে তাকায়। মাইরার দৃষ্টি অনুসরণ করে বুঝলো মাইরা শাহেদকে ডেকেছে। মাইরা খুব সুন্দর করে হেসে বলল, আমি বিবাহিত।